পরবর্তীতে হরতালগুলো আমরা ডাকতাম, তখন কতজন লোকের উপস্থিতি ছিল। আর এখন আমরা একটা প্রোগ্রাম ডাকলে তো আলহামদুলিল্লাহ দেশে আর আওয়ামী লীগ নেই, এখন সবাই বিএনপি হয়ে গিয়েছে। বলেছিল এটা কি মিরপুর থানায় যাবে না কাফরুল থানায় যাবে, এই সিদ্ধান্ত নিতে পুলিশের অনেক সময় লেগেছে। কারণে গ্রেপ্তার, নির্যাতনের শিকার হতে হয়েছে আমাদেরকে, আমাদের কারণে আমাদের পরিবারও সাফারার হয়েছে। তো আমি আমার বাবার জানাজাটাও ঢাকায় পড়তে পারিনি। আমার যে ঢাকার বাসা, আমার যে বাসাতে, আমার যে এলাকায় যেখানে মসজিদে জানাজা হয়েছে, সেখানে আমি আমার বাবার জানাজাটা পড়তে পারিনি। তো আমরা সেই সকালবেলা বেরোতাম, বেরোনোর পরে মানে বাসায় ফিরবো কিনা জানতাম না, অনিশ্চিত জীবনযাপন করেছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি। ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ অত্যাচার, অপমান, লাঞ্ছনার শিকার রয়েছে। হাজারো মানুষের ভিতর না বলা কথা, আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সরকারি বাংলা কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি, ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রদলের সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সেক্রেটারি এবং সভাপতি, বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ। আসসালামু আলাইকুম। ইসলাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। কেমন সময় পার করছেন? বর্তমানে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হকের নেতৃত্বে আমরা আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন যে এখন যেহেতু রাজনৈতিক মিটিং মিছিল একটু কম, সভা সমাবেশ একটু কম, সেই জন্য আমাদের যারা নেতা কর্মী এবং জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমরা আমাদের বিভিন্ন থানায়, আমাদের ঢাকা মহানগর উত্তরে 26টি থানা আছে আপনি জানেন, তো ওই থানাগুলিতে আমরা আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ছেড়েছি। আজকেও আমাদের খেলা আছে, আজকে মিরপুরের খেলা আছে, বাংলা কলেজ মাঠে হয়তো খেলা হবে ইনশাল্লাহ। তো এই আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আছে আমাদের। এরপরে আমরা আমাদের নেত্রী, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা একটা প্রমিলা ক্রিকেট টুর্নামেন্ট ছাড়বো বেগম খালেদা জিয়ার নামে। এটা আমরা সারা দেশব্যাপী ছাড়বো, তার ধারাবাহিকতায় ঢাকাতেও খেলা হবে ইনশাল্লাহ আশা করছি। এগুলি নিয়ে আর আমাদের 31 দফার কর্মশালা আছে। আপনি জানেন যে আমাদের বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের যে সাবেক 19 দফা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, উনি যে 19 দফা কর্মসূচি ঘোষণা করেছেন তারই আলোকে এবং এটাকে আরো আপডেট করে বাস্তবসম্মত করে বাস্তবায়নযোগ্য 31 দফা কর্মসূচি আমাদের প্রণয়ন করেছেন। এই কর্মসূচিকে আমরা কর্মশালা আকারে করে এটা সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন থানায় আমাদের যে 26টি থানা আছে, আমাদের অলরেডি 13টি থানার কর্মশালা সম্পূর্ণ হয়েছে। আমরা আমাদের নেতা কর্মীদেরকে এই কর্মশালায় উদ্বুদ্ধ করছি, পাশাপাশি জনগণকেও এটার সাথে আমরা একীভূত করার চেষ্টা করছি কর্মশালার মাধ্যমে। কেমন ছিল এই দীর্ঘ 15 বছরের সময়টা? দেখেন, আমাদের 15টা বছর দীর্ঘ স্বৈরাচারের দোসর যারা ছিলেন তাদের সাথে আমাদের 15টা বছর আমাদের খুব দুঃসহ স্মৃতি আছে। আমাদের দুঃসহ জীবনযাপন আমাদের করতে হয়েছে, অমানবিক জীবনযাপন যেটাকে বলে। আমরা আমাদের বাসা বাড়িতে থাকতে পারতাম না, আমাদের নামে শত শত মামলা, কোনো কারণে অকারণে গ্রেপ্তার, নির্যাতনের শিকার হতে হয়েছে আমাদেরকে, আমাদের কারণে আমাদের পরিবারও সাফারার হয়েছে। আমাদের পরিবারের সদস্যদেরকে পুলিশ একসময় আমাদেরকে বাসায় না পেলে পরিবার সদস্যদেরকে নাজেহাল করতো, ওনাদেরকে মানসিক নির্যাতনের শিকার হয়েছে। আর আমাদেরকে তো মানসিক, শারীরিক, অর্থনৈতিক সব রকমের বঞ্চনার শিকার হতে হয়েছে দীর্ঘ 15টি বছরে। তো আমার জিনিসটা হচ্ছে যে আমার কাছে যেটা সব থেকে দুঃখজনক বিষয় সেটা হচ্ছে যে আমার বাবা মারা যায় গত 5 বছর আগে। তো আমি আমার বাবার জানাজাটাও ঢাকায় পড়তে পারিনি। আমার যে ঢাকার বাসা, আমার যে বাসাতে, আমার যে এলাকায় যেখানে মসজিদে জানাজা হয়েছে, সেখানে আমি আমার বাবার জানাজাটাও পড়তে পারিনি। আমার তখন অনেক মামলা ছিল, পুলিশের ধারণা ছিল আমি জানাজায় উপস্থিত হব, সেই অনুযায়ী ব্যাপক পুলিশের উপস্থিতি ছিল। পরে আমার গ্রামের বাড়িতে বরিশালে গিয়ে আমি ওনাকে দাফন করি, ওইখানে আমার জন্য আলাদা করে জানাজার ব্যবস্থা করা হয়, সেখানে গিয়ে আমি জানাজা পড়েছি। আমার মতো লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীর খুব দুঃসহ জীবনযাপন করতে হয়েছে। আমরা সকালে বেরোইলে পরে রাত্রে বাসায় ফিরতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা ছিল না। আমরা গ্রেপ্তার হয়ে যেতে পারতাম, আমরা গুমের শিকার হতে পারতাম, আমাদের নানা যে কোনো মুহূর্তে যে কোনো অত্যাচার, জুলুম, নির্যাতন আমাদের উপরে নেমে আসতো। তো আমরা সেই সকালবেলা বেরোতাম, বেরোনোর পরে বাসায় ফিরবো কিনা জানতাম না, অনিশ্চিত জীবনযাপন করেছি। তারপরে আলহামদুলিল্লাহ আছি, গুমের শিকার হয়নি,
হত্যার শিকার হয়নি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। সবচেয়ে ক্রাইসিস্টেমে পার্টির খুব গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি আমি পালন করেছি যখন পার্টির দুঃসময় ছিল। আমি যখন সিটি ছাত্র দলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলাম, তারপরে আমি সিটি স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম। আমি বিএনপি আরও 2 কমিটির আগে মহানগর বিএনপির আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আমাদের এম এ কায়েম সাহেব এবং আলহাজ হাসান সাহেব, উনি মারা গেছেন, আজকে নাই আমাদের মাঝে, ওই কমিটির আমি বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলাম। তো যেহেতু আমি খুব কি পয়েন্টে ছিলাম পার্টির, আমার মামলার কোনো আমি গনেও দেখিনি। অনেক সময় অনেক মামলা হয়েছে আমাদের অকাতরে। আপনি জানেন যে কিছু মামলা ছিল যেগুলোকে আমরা গায়েবী মামলা বলতাম। আমরা নিজেরাও জানতাম না, ওখানে কম্পিউটারে আমাদের নামগুলো সেটিং দেওয়া থাকতো, শুধু আপনার মামলার নাম্বারগুলি বসিয়ে দেওয়া হতো। তো আমার ধারণা শতাধিকের উপরে হবে সেটা। যেহেতু আমি এই 26টি থানার দায়িত্ব ছিলাম, 71টি ওয়ার্ডে, এই অঞ্চলে যত মামলা হয়েছে সব মামলার ভিতরে আমার নাম অটোমেটিকই চলে এসেছে। আমরা একটা পর্যায়ে গিয়ে যখন আমাদের দুর্বিষহ জীবনযাপনের কথা চিন্তা করি, তার থেকেও বড় দুর্বিষহ জীবনযাপন কিন্তু আমাদের জিয়া পরিবার করেছে। আপনি জানেন, আমাদের জিয়া পরিবারের দিকে তাকালে পরে আমাদের কষ্টগুলো তখন ম্লান হয়ে যায়। জিয়া পরিবারের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি একাধারে একজন সেনাপ্রধানের স্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, নিজে 3 বারের প্রাইম মিনিস্টার ছিলেন। উনি ওনার 2টি সন্তানকে উনি কাছে রাখতে পারেননি। ওনার একটি সন্তান মালয়েশিয়াতে মারা যায়। তারপরে সেখানে বাংলাদেশে উনি জীবিত অবস্থায় সন্তানের সাথে আর অনেক দীর্ঘ সময় তার গ্যাপ ছিল, যোগাযোগ ছিল না। পরে তার লাশ বাংলাদেশে আসে। আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি দেখেন ওনার একটি মাত্র ছোট ভাই, সে ছোট ভাইয়ের জানাজাও সে পড়তে পারেনি, মৃত্যুর সময় তার কাছে থাকতে পারেনি। আসলে জিয়া পরিবারের যে স্যাক্রিফাইস, জিয়া পরিবারের যে ত্যাগ, তার কাছে আমাদের ত্যাগটা আমি মনে করি যে আমাদের জন্য ম্লান হয়ে যায়। ওনাদের ত্যাগটা আসলে আমাদের থেকে অনেক বড়। বেগম খালেদা জিয়া নিঃসঙ্গ জীবনযাপন করেছেন, উনি 3 বারের প্রাইম মিনিস্টার ছিলেন। তো উনি দেখেন একজন কাজের মহিলা সহ এক দুর্বিষহ জীবনযাপন ওনাকে করতে হয়েছে, যেখানে উনি সারাদিন নেতাকর্মীদের কলরবে, ওনারা কার্যালয় বলেন, ওরা বাসস্থান বলেন, সরব ছিল, সেখানে উনি নিঃস্ব জীবনযাপন করেছেন। আপনি জেলখানায় লম্বা সময় কাটিয়েছেন, বাসায় গৃহবন্দী অবস্থায় কাটিয়েছেন। আসলে ওনাদের কষ্টটা আমার মনে হয় আমাদের থেকে অনেক বড়। আপনি যেটা 28 অক্টোবর যে আমাদের ছিল, লগি বৈঠা আন্দোলন ছিল এক সময়, যখন আমরা তখন ছাত্ররাজনী ছিলাম, তখনও ছিল। এরপরে যে পরপর 2টা বড় সমাবেশ হলো আমাদের ঢাকা শহরে, আমাদের নেতা যে ডাক দিয়েছিলেন সবাইকে 10 তারিখে, সেই 10 তারিখেও আমি ব্যক্তিগতভাবে আমি রাবার বুলেটের শিকার হয়েছিলাম। টিয়ার গ্যাসের যে যন্ত্রণা, আপনি জানেন, আপনি সাংবাদিক মানুষ, আপনারা নিউজ কভার করেন। আসলে টিয়ার গ্যাসের যে যন্ত্রণা এবং রাবার বুলেটের যে ক্ষত চিহ্নগুলো, সেগুলো আমাদের শরীরে আছে। আমরা বিভিন্ন সময় মনে করতাম যে আজকেই বুঝে হয়তো আমাদের জীবনের শেষ দিন, আমরা আজকেই হয়তো মৃত্যুবরণ করবো আর কি। এমন একটা দুঃসহ পরিবেশ আমাদেরকে, চারিদিকে পুলিশের মুহুর্মুহু গুলি, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, সবকিছু মিলিয়ে একটা বিভীষিকাময় পরিবেশ তৈরি হয়েছিল। আমরা মনে করেছিলাম যে ওদিনকে হয়তো আমাদের জীবনের শেষ দিন, আমাদের হয়তো আর দুনিয়ার সাথে কারোর সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে আর কি। প্রতিদিনই বিশেষ করে যে জনসভাগুলিতে হামলা হয়েছে, পুলিশ হামলা করেছে, একদিকে ছাত্রলীগ হামলা করেছে, ওই সময়টা আমাদের জন্য খুব ক্রুশিয়াল সময় ছিল আর কি। একদিকে পুলিশ, একদিকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মী বাহিনী। আমরা কোন দিকে যাব, দিক বিদিক থাকতাম না। অনেক সময় দেখা গেছে যে একটা বাসাতে আমি 2 দিন পার্টি বিষয়ে বন্দী ছিলাম। পার্টি বিষয়ের নিচে নামলে পুলিশই গ্রেপ্তার। আমাদের ভারপ্রাপ্ত তখনকার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব ছিলেন, আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতারা ছিলেন। আমরা 2 দিন 3 রাত আমরা পার্টি বিষয়ে বন্দী ছিলাম। পরে আস্তে আস্তে পুলিশের উপর হায়ার অথরিটির সাথে আমাদের মহাসচিব কথা বলার পরে ওনারা কার্যালয়ে ছেড়ে দিয়েছেন। দেন আমরা কার্যালয় থেকে বের হয়েছি। আমার কাছে মনে হয়েছিল যে আমাদেরকে আর কার্যালয়ের ভিতরেই আমাদেরকে হয়তো করতে বলাটা, কার্যালয়ের ভিতরে টিয়ার সেল মেরেছে, মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড মেরেছে। তখন মনে হয়েছিল যে আমাদের এই কার্যালয়ের ভিতরে হয়তো আমাদের জীবন অবসান হবে আর কি। মানে কখনো কি মনে হয়েছিল যে রাজনীতি ছেড়ে দেওয়া, বা হচ্ছে যে এই যে 15টা বছর যে সময়গুলোকে আপনার পার হচ্ছে, এই 15 বছর এই রাজনীতিগুলো যে আপনি করছেন, যে এগুলোর থেকে হচ্ছে যে নিজেকে মুক্তি দেওয়া, এরকম কোনো কিছু কি চিন্তা ভাবনা হয়েছিল কি মাথায়? দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের শুরু থেকেই আমাদের ছাত্র রাজনীতি যে আমরা যারা করেছি, আমরা যখন কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি তখন থেকে আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছি। আপনি জানেন, রাজনীতির যে একটা মোহ বা নেশা, এটা অনেক কঠিন। চাইলে পরিবারের লোকজনদেরকে অনেক সময় বঞ্চিত করে আমরা যারা রাজনীতি করি, আমাদের পারিবারিক সময় বলতে কোনো কিছু থাকে না। আমরা সারাক্ষণই জনগণের জন্য কাজ করি। তো একটা সময় আমাদের কাছে রাজনীতিটাই মুখ্য হয়ে যায়, জীবনের অন্য কিছু সবকিছু গৌণ হয়ে যায়, রাজনীতিটাই আমাদের জন্য মুখ্য হয়ে যায়। তো সেই ধারাবাহিকতায় আমরা এর বাইরে না, আমরাও আমাদের জীবনের একটা বড় অধ্যায় আমরা রাজনীতিতে শেষ করেছি। যৌবনের বড় সময়টা আমরা রাজনীতির পিছনে ব্যয় করি। শেখ হাসিনার শাসনামল থেকে বাংলাদেশ মুক্তি পেল, আরেকটি স্বাধীনতা অর্জন করল, এই বিষয়ে আপনার অনুভূতি কি?
দেখেন, আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ স্বৈরাচারের শাসন পার করে আমরা 5 তারিখের পরে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আমাদের দীর্ঘ 17 বছরের রাজনৈতিক আন্দোলনের ফসল আমরা মনে করি যে এই 5ই আগস্টের পরে যে স্বাধীনতাটা এসেছে তার ভিতরে একদিনে তো এটা হয় না, এটা ধারাবাহিকভাবে হয়েছে। আপনি জানেন আমাদের প্রায় হাজার খানিক নেতাকর্মী গুম হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মীদেরকে আপনার মৃত্যুবরণ করতে হয়েছে আপনার দোসরদের হাতে আর কি, আমাদের স্বৈরাচারের যারা দোসর ছিল ওনাদের হাতে। আমাদের লক্ষ লক্ষ আমাদের সবার নামে প্রায় 10 লক্ষের অধিক মামলা হয়েছে, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী জেল খেটেছে। সবকিছুর বিনিময়ে আর কি আমাদের মুক্তিযুদ্ধ যেমন অনেক কিছুর বিনিময়ে, তেমনি ঠিক এই 5ই পরে যে স্বাধীনতাটা সেটাও অনেক আমাদের ত্যাগ বিনিময়ে অর্জিত হয়েছে। দেখেন, আপনি জানেন 5ই আগস্টের পূর্বে যে 36 দিনের আন্দোলনের কথা বললেন, গভর্নমেন্ট একটা প্ল্যান অনুযায়ী আগিয়েছে। ওই সময়কার পুলিশ প্রশাসন স্বৈরাচারের সবচেয়ে বড় দোষক ছিল, ওনারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে ওনাদের সব থেকে অলমোস্ট গ্রেপ্তার করে নিয়েছিল। ডিবি হেফাজতে ছিলেন ওনারা তখন জেলেও ছিলেন। তখন আসলে যে যার মতো করে আন্দোলনকে সংগঠিত করেছে। আপনি জানেন আন্দোলনের একটা পর্যায়ে গেলে আর নেতা কর্মী সবাই মিলেমিশে একাকার হয়ে যায়, তখনই আন্দোলনটা সফলতা লাভ করে। তো আমাদের এরকম হয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেবের দিক নির্দেশনাও ছিল, পাশাপাশি আমাদের অনেক সময় আমাদের নেতাদের সাথে আমরা কমিউনিকেট করতে পারিনি মোবাইল ট্র্যাকিং এর কারণে। তো যখন যে যেখানে সুবিধা হয়েছে সে সেখানে রাস্তায় নেমে গেছে, ছাত্র জনতার সাথে গিয়ে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। তার আশেপাশে যারা ছিল, যাদের সারাউন্ডিংস এবং যারা যোগাযোগ ছিল, তাদেরকে সাথে করে নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে। 10 নম্বরে ছাত্র জনতার সহযোগিতায় নিয়ে আমরা দাঁড়িয়েছি। প্রতিদিনই আগে ছাত্র জনতা ছিল, আমরা তাদের সাথে করেছিলাম। থাকার পরে সর্বশেষ আমাদের কবির, আমাদের যুবদলের, যিনি আমাদের 11 নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি ছিলেন, তারপরে আপনার উনি বিএনপির সিনিয়র সভাপতি ছিলেন, উনি আমার পাশেই ছিলেন, আমাদের সাথেই ছিলেন। পপুলার অরিজিনাল 10 পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে উনি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এমন একটা দুঃখ বেদনাদায়ক জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। উনি যখন মারা গেল, ওনার লাশটা অনেক সময় পড়েছিল, তখন আপনি জানেন যে প্রশাসনে একরকম ক্লাবস হয়ে গিয়েছিল। পুলিশ সাহসিকতার সাথে ভূমিকা পালন করতে পারছিল না। পুলিশের থেকে দেখা গেছে অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসীরা 10 নম্বর গোল চক্করে, আপনারা জানেন, তারা বেশি অবস্থান নিয়েছিল। তাদের কারণে লাশটা পড়েছিল। এটা কি মিরপুর থানায় যাবে না কাফরুল থানায় যাবে, এই সিদ্ধান্ত নিতে পুলিশের অনেক সময় লেগেছিল। যে একটা আপনার লাশের যে সুরতাল রিপোর্ট করতে হয় আপনি জানেন, কিংবা আপনার এটার এগেনস্টে যে মামলা হতে পারে ভবিষ্যতে, এটা তো তাদের জানা ছিল। কিন্তু এই 2 থানা ঠেলাঠেলিতে লাশটা অনেক দীর্ঘ সময় পড়েছিল মর্গে। যে ঘটনার স্পটটা, এটা কি মিরপুর থানা না কাফরুল থানা। তো এরকম কিছু প্রশাসনিক যত আছে আমাদের প্রশাসনের ক্ষেত্রে, বিভিন্ন বর্ডার এলাকা যেটা বলি, বিভিন্ন থানার বর্ডার এলাকা, এক থানা শুরু হয় আরেক থানা শেষ হয়, তখন পুলিশ এই থানাকে ঠেলে ওই থানার কাঁধে চাপিয়ে দিতে চায়। আসলে তারুণ্যরা যে শক্তি দেখিয়েছে, আপনি 36 দিনের কথা বললেন, আসলে আন্দোলনটা তো 36 দিনে হয় নাই, দীর্ঘ সময় পেরিয়ে এসেছি। কিন্তু 36 দিনে যে ভূমিকা তাদের ছিল, একটা সময় আমরা যারা রাজনীতি করেছি আমরা দেখেছি যে পুলিশের টিয়ার সেলের মুখে বা রাবার বুলেটের মুখে পুলিশ সরাসরি গুলি করেছে। আপনি জানেন যে আমাদের মিরপুরে ওসি সালাউদ্দিন সাহেব নামের একজন ওসি ছিলেন, যিনি সারা বাংলাদেশের এক সময়কার দুর্ধর্ষ ওসি ছিলেন। তার এখানে কোনো মিটিং মিছিল করা যেত না, তার এখানে কোনো রকম দলীয় কোনো কর্মসূচি পালন করতে দিতেন না। উনি অনেক মানুষকে পঙ্গু করে দিয়েছেন, অনেক মানুষকে আপনার জীবনের মতো কোনো কিছু আর করার সুযোগ নাই এরকম অক্ষম করে দিয়েছেন উনি। তো তারই ধারাবাহিকতা পেরিয়ে ছাত্র জনতা যখন সবাই একত্রিত হয়েছে, তখন আর পুলিশও আমাদের সামনে টিকে নেই। এবং আপনি জানেন যে সর্বশেষ যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, স্বৈরাচারের সবচেয়ে বড় দোষর যিনি পালিয়ে গেলেন, তারপরে মিরপুর থানা আক্রান্ত হয়েছে। মিরপুর থানায় আমাদের অনেক ছাত্র এবং জনতা অনেকখানে গুলিবিদ্ধ হয়েছেন, ওখানে মারা গিয়েছেন। হয়তো কিছু আমরা শুনেছি পুলিশও কিছু মারা গিয়েছেন। আসলে মিরপুরটা কিন্তু 71 সালের মুক্তিযুদ্ধের সময়ও মিরপুর স্বাধীন হয়েছে অনেক পরে, আর ঠিক এই স্বৈরাচারের সময়ও মিরপুরটা স্বাধীন একটু পরেই হয়েছে, অন্যান্য জায়গার পরে মিরপুরটা স্বাধীন হয়েছে। আপনারা ছিলেন রাস্তায়, আপনারা জানেন, আমিও ছিলাম। তো আমি দেখেছি যে শেখ হাসিনা পলায়নের পরেও মানে অনেক রাত অবধি মিরপুর থানার সামনে ছাত্র জনতার সাথে পুলিশের এবং আওয়ামী সন্ত্রাসীদের সাথে, যারা চিহ্নিত সন্ত্রাসী আওয়ামী লীগের পথধারী, ওনাদের সাথে অনেক রাত অবধি গোলাগুলি হয়েছে। মানে কখনো কি আপনার কাছে এমন প্রস্তাব এসেছিল যে আওয়ামী লীগে যোগদান করা বা হচ্ছে যে অনেক প্রভাব বা প্রস্তাব, এরকম কোনো কিছু আপনাকে দিয়েছিল কিনা? না, ভয়ভীতি তো আমাদের ছিলই, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। আমরা যদি
দলীয় রাজনীতি সক্রিয় না থাকতাম, আমরা যদি মাঠে ময়দানে ভূমিকা না রাখতাম, তাহলে তারা আমাদের এইভাবে জুলুম অত্যাচারের নির্যাতনের শিকার হতে হতো না। আমাদের মতো অনেকেই তো স্বৈরাচারের দোষদের সাথে ব্যালেন্স করে স্বাভাবিক জীবনযাপন করেছে। আপনি দেখেছেন যে আমাদের যদি হরতালগুলো আমরা ডাকতাম তখন কতজন লোকের উপস্থিতি ছিল, আর এখন আমরা একটা প্রোগ্রাম ডাকলে তো আলহামদুলিল্লাহ দেশে আর আওয়ামী লীগ নাই, এখন সবাই বিএনপি হয়ে গিয়েছে। এখন জনসভায় আর লোকজনের অভাব হয় না, মিটিং মিছিল আর নেতাকর্মীদের কোনো সমস্যা হয় না। তো সেরকম তো কিছু ছিলই আমাদের উপরে, আমরা সেটাকে ওভারকাম করে আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের নতুন প্রজন্ম যারা আমরা এগিয়ে এসেছি, আমরা মনে করেছি যে আমরাই পার্টির মূল স্তম্ভ, আমাদেরকে পার্টির হাল ধরতে হবে। সিনিয়ররা কি করলো না করলো সেদিকে আমরা তাকিয়ে থাকিনি, আমরা আমাদের মতো করে জনাব তারেক রহমানের নির্দেশনা সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল। উনি জানেন যে দীর্ঘ লম্বা সময় উনি দলের পিছনে ব্যয় করেন, লন্ডনে জীবনযাপন করে উনি ফজর নামাজ হবে লন্ডন টাইমে ফজর নামাজ পড়ে শুরু করে স্কাইপিতে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের সাথে উনি যোগাযোগ স্থাপন করেছিলেন, যে জন্য একটা দীর্ঘ সময় আমরা সবাই মিলে পালিয়ে দিতে পেরেছি ওনার নেতৃত্বে। গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ আগামী বাংলাদেশকে কেমন দেখতে চাই? আগামীর বাংলাদেশ আমরা চাই তারুণ্য নির্ভর একটি বাংলাদেশ। আমরা যেমন আইটি সেক্টরে বাংলাদেশ আরো দিন দিন আরো সমৃদ্ধ হচ্ছে, বর্তমান যুগ হচ্ছে কমিউনিকেশনের যুগ, কমিউনিকেশনে যত ভালো করতে পারবো আমরা তত আমরা এগিয়ে যাব। আগামী দিনের বাংলাদেশ এটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা তারুণ্য নির্ভর করে আমাদের চেয়ারম্যান সাহেব 31 দফার ভিতরেই ডিটেলস বলে দিয়েছেন। আপনি যদি 31 দফাটা দেখেন, 31 দফা যদি আমরা সম্পূর্ণরূপে ইমপ্লিমেন্টেশন করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা একটা সুন্দর আগামীর বাংলাদেশ করতে পারবো। আপনি 31 দফার ভিতরে আমাদের সবকিছু বলা আছে, আমাদের প্রশাসন আপনি দেখেন সেটা সবচেয়ে বড় জিনিস। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার ক্ষমতার প্রতি কোনো মোহ নাই, কোনো লোভ নাই, যে জন্য উনি একটা জিনিস এখানে সংযোজন করেছেন যে পরপর 2 বারের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবেন না। এটি একটি আমি মনে করি যে উনি একটা বড় মনের পরিচয় দিয়েছেন, কারণ সবাই প্রাইম মিনিস্টার হতে চায়, সবাই দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায়। তো যখন এটা সংবিধানে সন্নিবেশিত হয়ে যাবে তখন আর কারো সুযোগ থাকবে না 2 বারের বেশি প্রাইম মিনিস্টার হওয়া। সেখান থেকে তিনি নিজেকে বঞ্চিত করে একটি সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য উনি 31 দফা প্রণয়ন করেছেন। এটা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবই, যদি আমাদেরকে আল্লাহ যদি তৌফিক দেয়, জনগণ যদি ভোট দেয়, আমরা ইনশাল্লাহ যদি ক্ষমতায় আসতে পারি, আমরা ইনশাল্লাহ আশা করি বিএনপির আগের শাসন আমলের থেকে অনেক বেটার শাসন আমল ইনশাল্লাহ আমরা উপস্থিত করবো জনগণের কাছে। দেশবাসীর জন্য আপনার 2 লাইনের 2টা কথা একটু জানতে চাই। আমাদের এটা হচ্ছে যে আমরা 5 তারিখের পরে একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এই অগোছালো বাংলাদেশকে গুছালো করতে হলে সবাইকে সংঘবদ্ধভাবে একসাথে কাঁধা ছড়াছড়ি বাদ দিয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে। মনে রাখতে হবে স্বৈরাচার দোসর যারা তারা কিন্তু বসে নেই, তারা আজকে এখনো আপনার এই মিডিয়া জগৎ বলেন, আপনার যে কোনো সাংবাদিক আছেন, আপনার সাংবাদিকদের এক শ্রেণীর যারা অপসাংবাদিকতায় লিপ্ত ছিলেন, যারা এই দেশে তাদের অ্যাকাউন্টে শত শত কোটি টাকা পাওয়া গিয়েছে, ওনারাও কিন্তু এখনো বসে নেই। ওনারা দেশের বাইরে এবং ভিতরে থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। এখানে আমাদের সকলের ঐক্যবদ্ধতা খুব জরুরি। ছাত্র এবং যারা জনতা, আমরা যারা রাজনীতিবিদ যারা আছি, বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত বিভিন্ন পেশাজীবী যারা আছেন, সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আর যদি এটা করতে আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে ইতিহাস ক্ষমা করবে না। এবং যারা রক্ত দিল, এই যে 36 দিনে যারা দিল এবং আমাদের বিগত দীর্ঘ সময় 17 বছর আন্দোলন যারা রক্ত দিল, তাদের রক্তের সাথে বেইমানি করা হবে, তাদের সাথে আমি মনে করি যে তারাও আমাদেরকে মাফ করবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজের 15 বছরের না বলা কথা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। পরবর্তী ফিরে দেখা আমার আমি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।